দেখো এইখানে একটা জিনিস আমি বুঝাই রাখতেছি যে এইখানে হলো যে পিএইচ ইজিকল টু তো সব দেখালাম একটু আগে, তো বুঝলে এখানে বিয়োজন মাত্রাকে আলফা দ্বারা প্রকাশ করে আলফা ইজিকল টু রুট ওভার কে এ বাই সি অথবা রুট ওভার কে বি বাই সি। এখানে কে মানে অ্যাসিডের আয়নীকরণ গুণফল আর কে বি মানে হলো ক্ষারের আয়নীকরণ গুণফল। আর এইখানে আলফাটা হলো বিয়োজন মাত্রা, বিয়োজন মানে ভাঙার মাত্রা, ঠিক আছে। মনে করো বিক্রিয়ক ভেঙে তো উৎপাদ হয়, তা কী পরিমাণ বিক্রিয়ক ভেঙে কী পরিমাণ উৎপাদ তৈরি হবে তার একটা মাত্রা তোমার দিয়ে দেবে। আর এখানে সিটা হলো ঘনমাত্রা, সিটা কি এখানকার সিটা হলো ঘনমাত্রা নির্দেশ করে, বুঝতে পেরেছো? আচ্ছা এইবার একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি তোমাকে বলি যে ধর পাত্র রেখা দিয়ে পাত্র দিয়ে বুঝাই, ধর নাও এইখানে আছে কি হাইড্রোক্লোরিক দিয়ে বুঝাচ্ছি আমি, হাইড্রোক্লোরিক আছে এবং এইখানটায় দেওয়া আছে ধর নাও 0.1 মোলার, ঠিক আছে। এখন আমার বললো যে পিএইচ নির্ণয় করো, তখন এইখানে আমি দেখবো যে হাইড্রোজেন আছে কয়টা। দেখো পিএইচ বের করা সম্ভব কেন, কারণ ওইখানে আমাদের হাইড্রোজেন আছে HCl মানে কি একটা অ্যাসিড, তাহলে মাইনাস লগ অফ ওইখানকার ঘনমাত্রা। এখন ঘনমাত্রা যদি বলি আমি, তাহলে দেখো তো এখানে ঘনমাত্রা দেওয়া আছে কত 0.1, তাহলে এখানে আমি লিখবো কত 0.1 এবং হাইড্রোজেন আছে কয়টা একটা, তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন 1 গুণ করে দেবো আমি, তাহলে আমার একটু সুবিধা হবে, বুঝতে পেরেছো? এখান থেকে তুমি দেখবা উত্তর করা হবে সেটাই অ্যান্সার। এর আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো তো এইখানটা আমি যদি বলি যে H2SO4 দেওয়া রয়েছে, ধরে নাও H2SO4, সেক্ষেত্রে আমাদের ঘনমাত্রা মনে করো 0.6 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। এই ক্ষেত্রে পিএইচ বের করার সূত্র কী হবে, তাই এই পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই তো। কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা বলো তো, এখানে হাইড্রোজেন আছে দুটো, দেখতে পাচ্ছ? তাহলে 2 ইন্টু ওই হাইড্রোজেনের ঘনমাত্রা এখানে আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের যেটা হবে সেটা অ্যান্সার, অর্থাৎ মাইনাস লগ এখানে দেবো কি আমরা 2 ইন্টু এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা কত 0.6, তাহলে এখানে কত হবে 0.6, ব্যাস এখানে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার লিখে দেবো। তাহলে পেজ শিখতেছি কিন্তু এখন আমার বের করা। এখন যদি তোমার কোনো কারণে এখানে একটা পাত্র দিয়ে দিল, যে পাত্রে মনে করো দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, তোমাকে বলো 0.6 মোলার আমি ধরলাম, আমরা বললো যে পিএইচ কত নির্ণয় করো, পিএইচ ইজ ইকুয়াল টু হোয়াট। তখন তুমি লিখবা কি আগে পিএইচ তো বের করা সম্ভব না, কারণ এখানে তো ওএইচ আছে, তাই না। তাহলে আমরা এখানে পি অফ ওএইচ বের করব, পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু, এবং ওএইচ আছে কয়টা একটা, তাহলে মাইনাস লগ অফ ওএইচ এর ঘনমাত্রা, ওএইচ মানে ঘনমাত্রা ইন্টু ওএইচ আছে কটা, যে কটা সে কটা আমি সংখ্যাতে গুণ করে দেবো এইখানটায়। তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস লগ এখানে কত হবে, এই ওএইচ এর ঘনমাত্রা কত 0.6 ইন্টু ওই 1 দেওয়া যায় না দেওয়া, তাই দিলাম কেন, কারণ যদি আমাদের এখানে হোল 2 থাকতো ওএইচের জায়গায় কিন্তু এখানে আমরা 2 দিতাম। তাহলে পি অফ ওএইচ বেরোবে এখান থেকে, তাহলে আমরা জানি যে পিএইচ প্লাস পি অফ ওএইচ ইজ ইকুয়াল টু কত 14, তখন তুমি পিএইচ বের করবা, পিএইচ ইকুয়াল টু কত হবে এখানে 14 মাইনাস পি অফ ওএইচ, পি অফ ওএইচটা মান পাবা কোথায়, এইখান থেকে যেটা পাবা সেই মানটা আমরা এইখানে ইনক্লুড করে দিবা, তাহলে আমাদের অবশেষে পিএইচটা বেরো যাবে, তাই না, এটা পিএইচ। আশা করি ক্লিয়ার হলো। এখন আরেকটা জিনিস আমাদের একটু বুঝিয়ে দিয়ে নিই, মনে করো এরকম একটা পাত্র দেওয়া আছে, যে পাত্রে ধরে নেওয়া দেওয়া আছে HCl, এইখানে দেওয়া আছে মনে করো যে Ka ইজ ইকুয়াল টু 1.2 গুণ 10⁻³ আর এখানে C ইজ ইকুয়াল টু মনে করো 0.1 মোলার। এখন তোমরা বললো পিএইচ ইজ ইকুয়াল টু হট, পিএইচ ইজ ইকুয়াল টু হট, তখন তুমি কী করবা, এখানে ডিরেক্টলি ঘনমাত্রা তুমি 0.1 আর ইউজ করতে পারবে না, যেমন এটা ইউজ করছিলা, দেখছো আমি কিন্তু এই সেম ম্যাথ দিয়েছি এখানে, কিন্তু এখানেটা Ka দিয়ে দিয়েছি, Ka ইজ ইকুয়াল টু 1.2 গুণ 10⁻³ এখন তুমি চাইলে এই সূত্রটা কিন্তু এইখানে বসায় ম্যাথটা করতে পারবা না, হাইড্রোজেনের ঘনমাত্রার জায়গায় 0.1 বসাতে চাইলে এখানে পারবা না। তাহলে এখানে কী করবা, যখন Ka এর মান দেওয়া থাকবে তখনই ঘনমাত্রা বের করার সিস্টেমেটিক্যাল রুল কি দেখো, আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার ওই Ka বাই হলো C দিবা, তারপরে এখানে রুট ওভার Ka এর জায়গায় মানটা বসাবা 1.2 গুণ 10⁻³ বসাই দিলা, বাই সির মান কত, সি মানে ঘনমাত্রা, ঘনমাত্রা এখানে এস দিয়ে থাকতে পারে, তাই না, ঘনমাত্রা কত এখানে 0.1 মোলার, আমি কিন্তু এখানে SC দিয়ে দিয়েছি, যেমন তোমার সুবিধা হয়েছে বুঝতে, তোমার কিন্তু দিয়ে দেবে না, তখন তোমার বুঝতে পারছো এটা সি এর মান, তখন এখান থেকে আলফার মানটা বেরোবে, এখান থেকে আলফা লগে বেরোলো, এখন ওর কোনো একক থাকে না। এখন দেখো আমরা লিখলাম যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তখন কি লিখবা, ঘনমাত্রা ইজ ইকুয়াল টু এখানে সূত্রটা লিখে দিই, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কী দাঁড়াবে, হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু সি, ব্যাস তাহলে এইখানে সেই আলফা ইন্টু সি বসে দেবা, তাহলে আলফা ইন্টু সি, আলফার মানটা তো পেলে এইখান থেকে, আর সি এর মান তো তুমি জানো 0.1, তাহলে আলফার জায়গায় আলফার মানটা রাখলাম ইন্টু সির মান বসালাম কত 0.1, তাহলে কিন্তু তুমি হাইড্রোজেনের ঘনমাত্রা পেয়ে গেছো, তাহলে এটাই কিন্তু ওই ডিরেক্টলি বসাই দিবা, যেটা পাবা পিএইচ ইজ ইকুয়াল টু কত মাইনাস লগ অফ, এখানে হাইড্রোজেন আছে একটা, তাহলে এখানে 1 ইন্টু যেটা পাবা এখান থেকে হাইড্রোজেনের ঘনমাত্রা সেই জিনিসটা এইখানটা আমাদের বসাই দিবা।
ব্যাস এখানে মানটা বের করবো। আশা করি এটা ক্লিয়ার হয়েছে কীভাবে করবো আমরা। এই যে মানটা পাবো এই মানটা কিন্তু টোটাল মিলে এইখানটা বসাই দিবা, ঠিক আছে। আর এইখানটা কোন মানটা বসাবা, এইখানে যে মানটা পাবা সেই মানটা কিন্তু আমাদের এইখানে ইনক্লুড করবা। ওকে, তাহলে পিএইচ সম্পর্কিত সব টপিক শেষ হয়ে গেল। এখন আসো এটা কেপি কেসি, তাই না? এখন তোমার কেপি কেসি সম্পর্কটা বুঝতে হবে যে কেপি কেসি হলো মোলার সাম্য ধ্রুবক, বুঝছো? এখন পি দ্বারা বোঝায় আংশিক চাপ আর সি দ্বারা বোঝায় ঘনমাত্রা। তাহলে দেখো আমি হালকা করে হিন্টস দিয়ে দিচ্ছি। মনে করো এটা এ আছে, এটা সহগ সমতা করার জন্য আমরা সামনে 2 3 যোগ করি, তাই গুণ করি, সরি বি দিলাম এইখানটা এবং এখানে উভমুখে তীর চিহ্ন দিয়ে এখানে ধরুন সি প্লাস ডি বর্ত ডি। শখ থাকতে পারে, না থাকতে পারে, যদি না থাকে তখন অন ধরে নিবা তুমি যদি এখানে কেপি রাশিমালা প্রয়োগ করো, কেপি ইজ ইকুয়াল টু হবে এই যে উৎপাদের আংশিক চাপ, তার মানে পি অফ সি এর চাপ ইন্টু পি অফ ডি এর চাপ। যদি শখ থাকে সবগুলো পাওয়ার হয় তাহলে এর পাওয়ার দিলাম সি, এর পাওয়ার দিলাম ছোটোতে ডি। নিচে থাকবে কি এ এর আংশিক চাপ, তার মানে পি অফ এ পাওয়ার যাবে এইখানে এ ইন্টু বি এর আংশিক চাপ পাওয়ার যাবে কি এখানকার বি। বুঝতে পেরেছো? যদি আমরা এইখানে এটা কিন্তু আংশিক চাপ বোঝাচ্ছে, আংশিক চাপ বের করে আমি সিস্টেম বুঝে দিচ্ছি। এবং তুমি এখানে কেসি ইউজ করো, কেসি ইজ ইকুয়াল টু কী হবে, এখানে ওই সি এর জায়গায় শুধুমাত্র ওই পি এর জায়গায় শুধুমাত্র ঘনমাত্রা নির্ণয় করবে। তাহলে সেটা সি এর ঘনমাত্রা পাওয়ার যাবে সি ইন্টু এটা ডি এর ঘনমাত্রা পাওয়ার যাবে কি এখানে ডি। থার্ড ব্র্যাকেটের দ্বারা ঘনমাত্রা বোঝায়, এখানে হলো এ এর ঘনমাত্রা পাওয়ার যাবে এ, এখানে হলো যে আমাদের বি এর ঘনমাত্রা পাওয়ার কি যাবে এখানকার বি। ঠিক আছে, তুমি ঘনমাত্রার জায়গায় তুমি সিও বসতে পারো, যেমন এই হলো সি এর ঘনমাত্রা পাওয়ার যাবে সি, ডি এর ঘনমাত্রা পাওয়ার যাবে কি আমাদের ডি, এটা লগে এ এর ঘনমাত্রা পাওয়ার যাবে কি এ, অ্যান্ড এটা বি এর ঘনমাত্রা পাওয়ার যাবে কি এখানকার বি। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। তাই কেপি কেসি কীভাবে উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ, একইভাবে ঘনমাত্রা বের করার সময় উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা শখ থাকবে, সেগুলো কী হবে, পাওয়ার হবে, তাই না? আচ্ছা, এদের ভিতরে সম্পর্ক আশা করি জানো, আমি আলাদা করে শেখাবো না। যদি না জানো তাহলে বললে আমি পরে আবার ক্লাস দিয়ে দেবো। কিন্তু এটা জিনিস দেখো কেপি ইজ ইকুয়াল টু কী হবে, এর প্রমাণটা কিন্তু বারবার আসে যে কেপি ও কেসি ভিতরে সম্পর্ক স্থাপন করো, তখন কিন্তু তার ঝামেলা এসে পড়বে যদি না পারো। এখানে আরটি পাওয়ার কী থাকবে, এখানে ডেল্টা এন থাকবে, তাই না? আমরা এই সূত্রটা জানি, ডেল্টা এন ইজ ইকুয়াল টু কি, ডেল্টা এন দেখে নিও উৎপাদের সহগের সমষ্টি বিয়োগ বিক্রিয়কের সহগের সমষ্টি, এই ডেল্টা এনের মানে। আরটা মানে মোলার গ্যাস ধ্রুবক, যার মান হলো 8.314। টিরোর কেলভিন এককে তাপমাত্রা, কেসি মানে তো মোলার সাম্য ধ্রুবক, এখান থেকে কেসির মানটা বেরোবে আর কেভির মানটা বের করতে বলবে, অথবা তোমার কেভির মানটা কেসির মানটা বের করলো, তুমি এইভাবে কেভির মানটা বের করে নিলা, তারপর লোকে আর টিটাকে ভাষা ভাগ সম্পর্ক দেবো, তার কেসি বের হয়ে যাবে এখান থেকে। এইবার কথা লোকে আমি জাস্ট কেপিটা নির্ণয় করতে চাচ্ছি, কেপি, তার জন্য আমাদের একটু দরকার আংশিক চাপ। আংশিক চাপ, আংশিক চাপ সম্পর্কে জিনিস আংশিক চাপ ইজ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি, মূল ভগ্নাংশগুলো কাঙ্ক্ষিত মৌলের মূল সংখ্যা, আমি এখানে লিখে দিচ্ছি কাঙ্ক্ষিত মৌলের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা ইন্টু মোট চাপ, এখানে মোট চাপ রাখে দিলাম। ঠিক আছে, এটা আমাদের আংশিক চাপ নির্ণয়ের সূত্র। এবার জিনিস বোঝো, তাহলে এটা আংশিক চাপ বের করার আমাদের কাঙ্ক্ষিত মূল সংখ্যা, মোট আয়তন, মোট মূল সংখ্যা ইন্টু মোট চাপ। ধরো নাও একটা পাত্র আছে, যে পাত্রে এ বি অ্যান্ড সি আছে। আমি ধরলাম এ গ্যাসের মূল সংখ্যা এন অফ এ, বি গ্যাসের মূল সংখ্যা এন অফ বি, সি গ্যাসের মূল সংখ্যা এন অফ সি। আর যদি বলি এ এর আংশিক চাপ কত হবে, এ এর আংশিক চাপ যদি বলি, তাহলে দেখো কী হয়, এখানে যার আংশিক চাপ বের করতে বলবে তার মূল সংখ্যা থাকবে উপরে, বা সরি মানে মূল ভগ্নাংশ টু মোট চাপ, তাই না? এখানে লিখে নেবা যে মূল ভগ্নাংশ, এই মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এখানে লিখে নেবা মোট চাপ। এখন মূল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু কি, যার মূল সংখ্যা বের করতে বলবে তার মূল সংখ্যা থাকবে উপরে, তাহলে এন অফ এ থাকবে উপরে, নিচে কি থাকবে ওই পাত্রে বিদ্যমান মোট মূল সংখ্যা, তাহলে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি ইন্টু মোট চাপ। আমি ধরলাম এই পাত্রে টোটাল মোট চাপ হলো পি, তাহলে এখানে গুণ হবে কি পি। আশা করি এটা ক্লিয়ার হলো কীভাবে আমি আংশিক চাপের সূত্রটা ইউজ করব। এখন
একটা জিনিস আমরা এখান থেকে খেয়াল করে শোনো কী বলতে পারি এখানে। ধরে নাও এখানে AB5 আছে, AB5 এটা ভেঙে গিয়ে তৈরি করছে কি এখানে AB3 প্লাস B2। এবার আমি ধরলাম যে বিয়োজন মাত্রা আলফার মান দিচ্ছে, ধরে নাও শুধুমাত্র মনে করো আলফা, বিয়োজন মাত্রা আলফা এবং মোট চাপ হলো পি দিয়ে দিচ্ছে। এটা বিয়োজন মাত্রা আলফা, মোট চাপ পি। তোমাকে বললো যে এখান থেকে কেপি রাশিমালা প্রতিপাদন করো। তাহলে বিকার আগে তুমি খাতা লিখবা, লিখে প্রথমে লিখবা কি এখানে প্রাথমিক অবস্থা, ঠিক আছে, প্রাথমিক অবস্থা। তখন তোমাকে প্রাথমিক অবস্থায় কয় মোল আছে বলো তো? 1 মোল আছে, তাই না? এখানে দেখতে পাচ্ছ কিছু নেই, মানে এখানে সামনে 1। প্রাথমিক অবস্থায় কিন্তু উৎপাদ এখনও তৈরি হয় না, তাই না? কারণ তুমি কেবলমাত্র AB5 নিয়েছো, তাহলে এটাও 0 হবে অ্যান্ড এটাও কিন্তু 0 প্রাথমিক অবস্থায়। অ্যান্ড তুমি যখন সাম্য অবস্থায় চিন্তা করবা, সাম্য অবস্থা এলো সাম্য অবস্থা, তুমি যখন সাম্য অবস্থা এখানে চিন্তা করবা তখন এখান থেকে কিন্তু ওই আলফা পরিমাণ ভেঙে যাবে, কারণ আমি আলফা বিয়োজন মাত্রা দিয়েছি। এখানে আলফা পরিমাণ ভাঙবে, এখানে যেটুকু পরিমাণ ভাঙবে ঠিক এখানে সেটুকু পরিমাণ গড়বে। তাহলে এখানেও আলফা এবং এখানে আলফা। তখন তুমি সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা লিখবে, সরি হ্যাঁ সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা লিখবে, এখানটায় মোট মূল সংখ্যা। তাহলে সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা কত হবে? এখানে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, মানে টোটাল যোগ করে দেবো, মানে এইটা যোগ এইটা যোগ এইটা টোটাল যোগ করে দিয়েছি। তাহলে এখানে আলফা আলফা কাটাকাটি যা থাকবে কি 1 প্লাস আলফা। আশা করি এটা ক্লিয়ার হলো। তাহলে সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা তুমি পেলে। এখন তোমার দেখার বিষয় হলো কেপি সূত্র তুমি এখানে বসাবা। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কী হবে? এখানে উৎপাদের আংশিক চাপ, তাহলে পি অফ AB3, আমি এটা ডিটেলস আলোচনা করে দিয়েছি অলরেডি। পি অফ B2 নিজে কী থাকবে এখানে? পি অফ AB5। এটা হলো আমাদের কেপির ওই সমীকরণ থেকে রাশিমালাটা আমি এখানে বের করলাম। এখন আমি 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। এখন আমার দরকার কি AB3 এর আংশিক চাপ, B2 এর আংশিক চাপ আর AB5 এর আংশিক চাপটা দরকার, এবং এখানে আমি বসাবো। এখন আমাদের এগুলো দেওয়া নেই, বের করে আনতে হবে। তাহলে দেখো আমি লিখলাম যে বের করবো। তাহলে AB3 এর আংশিক চাপ এর আংশিক চাপ পি অফ AB3 ইজ ইকুয়াল টু, আমরা কি বলছিলাম? AB3 এর মোল ভগ্নাংশ, AB3 এর কী হবে এখানে? মোল ভগ্নাংশ, তাই না? মোল ভগ্নাংশ ইন্টু এখানে কী হবে? মোট চাপ। এবার যার মোল ভগ্নাংশ বের করতে বলবে তার মোল সংখ্যা থাকবে উপরে। তাহলে AB3 এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে AB3 এর মোল সংখ্যা কত জানি আমরা? আলফা। দেখছো এখানে আলফা দেওয়া রয়েছে, সাম্যাবস্থা দেখবা, সাম্যাবস্থা তাহলে এখানে আলফা নিয়ে আসবা। নিচে হলো মোট মূল সংখ্যা কত পাইছি আমরা? 1 প্লাস আলফা একটু মোট চাপ কী দেওয়া আছে? পি দেওয়া আছে। এই আলফার মান দেওয়া থাকলে তুমি এখানে আলফার মানটা বসাই দিবা, তাহলে একটা একুরেট একটা মান পাবা। সেই মানটা তুমি এখানে ইনপুট করলেই হয়ে যাবে, সমস্যা হবে না, তখন আর এরকম মান আসবে না। এবার আমি যদি বলি যে B2 এর আংশিক চাপ নির্ণয় করো, তাহলে B2 এর আংশিক চাপ ইজ ইকুয়াল পি অফ B2 ইজ ইকুয়াল টু, এখানে কী হবে? B2 এর মোল ভগ্নাংশ, B2 এর মোল ভগ্নাংশ ইন্টু কী হবে এখানে? মোট চাপ। এখন মোল ভগ্নাংশ বের করতে গেলে কী করবে? যার মোল ভগ্নাংশ বের করতে বলবে তার মোল সংখ্যা থাকবে উপরে। তাহলে এখানে B2 এর মোল সংখ্যা কত? এখানে আলফা। তাহলে এখানে লিখবো আলফা, নিচে এলো মোট মূল সংখ্যা, দেখো এখানে 1 প্লাস আলফা। একইভাবে 1 প্লাস আলফা লিখলাম ইন্টু মোট চাপ এবার রাখলাম। এবার আমাদের কি AB5 এর আংশিক চাপ দরকার, তাই না? AB5 এর আংশিক চাপ দরকার। তাহলে এখান থেকে লিখলাম যে AB5 এর আংশিক চাপ পি অফ AB5 ইজ ইকুয়াল টু, ওই AB5 এর মোল ভগ্নাংশ মোট চাপ আমি একবারে লিখে দিচ্ছি, আর লিখলাম না এখানে। ওর মোল সংখ্যা থাকবে কত? 1 মাইনাস আলফা, নিচে কি থাকবে? মোট মূল সংখ্যা ইন্টু মোট চাপ। আশা করি এটা বুঝতে পেরেছো। ওই একই সিকোয়েন্স মেনটেন করে আমি লিখলাম, এখানে আর বাংলা কথা লিখি নাই আমি। আচ্ছা, এবার আমাদের কি দরকার? এই যে মানগুলো পেলাম, অর্থাৎ পি অফ AB3, পি অফ B2, পি অফ AB যে 5 পেলাম, এটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নঙে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণটা দেখো কী ছিল? এখানে কেপি। তাহলে এখানে কেপি রাখলাম ইজ ইকুয়াল টু, আমি একবার মানটা বসাচ্ছি AB3, এ জায়গায় লিখতে পারি কি? আলফা ইন্টু পি। আমি কিন্তু এই পাশে পি থাকা আর আলফা থাকা মানে কোনো গুণ সম্পর্ক, তাহলে আলফা ইন্টু পি। নিচে লিখলাম কি এখানে 1 প্লাস আলফা, তাই তো? 1 প্লাস আলফা ইন্টু পি অফ B2 কত পেলাম এখানে? আলফা ইন্টু পি। নিচে কী থাকবে এখানে? 1 প্লাস আলফা। সবার নিচে কী থাকবে? এই যে পি অফ AB5 কত পেয়েছি এখানে? 1 মাইনাস আলফা। নিচে কী থাকবে এখানে? 1 প্লাস আলফা ইন্টু পি, তাই তো? এখন আমি এটা যদি এইখানে রেখে দিতে পারি আমরা, অথবা আমরা একটু ক্যালকুলেশন করে শেষ নামাতে পারি, কী হবে দেখো? উপরে গুণ হবে, তাই না? তাহলে উপরে থাকবে কি? আলফা স্কোয়ার ইন্টু পি স্কোয়ার।
তার নিচে কী থাকবে এখানে 1 প্লাস আলফা তার আবার হোল স্কোয়ার, দেখছো এই যে 1 প্লাস আলফা, এখানে 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার। আমি একবারে গুণ করে দেবো, গুণ করে উল্টে দিচ্ছি আমি, দেখো তাহলে উপরে থাকবে 1 প্লাস আলফা, নিচে কী থাকবে এখানে 1 মাইনাস আলফা ইন্টু পি। এখান থেকে একটা একটা কাটাকাটি থাকবে, এখানে 1 প্লাস একটা আলফা, আর এই পি কাটাকাটির উপরে কী থাকবে এখানে শুধুমাত্র একটা পি। তাহলে দেখো লিখতে পারি এই কাটলে এখানে থাকবে 1 প্লাস আলফা, আর উপরে থাকবে কি তাহলে আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার পি থাকবে উপরে, নিচে থাকবে কি এখানে 1 প্লাস আলফা, আর এখানে 1 প্লাস আলফা স্কোয়ার, আর এখানে 1 প্লাস আলফা কাটাকাটি গেলে এখানে কী থাকবে এখানে 1 প্লাস আলফা থাকবে, আর পি তো অলরেডি কাটাকাটি করলাম আমার উপর নিচে, আর এখানে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা ইকুয়াল টু কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এর মাত্রা পুরো স্কোয়ার না দিলেও চলে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে এই সিকোয়েন্স মেনটেন করে ম্যাথগুলো করতে হবে, বুঝতে পেরেছো? যদি তোমার এই আলফার মান দিয়ে দেয় এখান থেকে, তখন তুমি আর প্রমাণ করতে যেও না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তুমি এখানে ডিরেক্টলি মানটা বসাই দেবো, যদি 5% দিয়ে দেয় বিয়োজন মাত্রা, তখন এখানে 0.05 বসাইয়ে এখানে মানটা ইনক্লুড করবা, কত বেরো এটা দেখবা, এখানে কত হয় দেখবা 0.5, এখানে 0.5, তখন এখানে সবগুলো যোগ করবা, কত হয় এখানে একটা সময় মানটা পাবা, তখন তোমার আলফার মোট সাপোর্ট দিয়ে দেবে। তখন তুমি এরকম করে সিকোয়েন্স মেনটেন করে তুমি আলফা জায়গায় তখন কত বসাবা, ওই সেই বিয়োজন মাত্রা 0.05, তারপর এখানে 1 প্লাস আলফার মানটা তুমি জানো অলরেডি, ওই 1 প্লাস 0.05 ইন্টু পি তোমাদের 2 ATM বা 1 ATM যাই দিক না কেন, গুণ করে একটা মান বের করবা, এখানে একটা মান বেরোবে, এখানে তো মান বেরোবে, জাস্ট মানটা বের করবা, বের করে জাস্ট এইখানে ইনক্লুড করবা, তখন কিন্তু সহজ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো, কেপি নির্ণয়টা। যদি তোমাকে কেসি বের করতে বলে, তখন তুমি ওই কেপি যে সূত্রটা আমি এখানে দেখাইছিলাম, দেখো যদি কেসি নির্ণয় করতে বলে কেপি বেরটা বের করলা, আর কেসি বের করলে এখানে আরটি এ পাশে পাঠিয়ে দিলা, হয়ে গেল। এবার যদি তা না হয়, ডিরেক্টলি মনে করো কেপিও বের করা যাচ্ছে না, ইনফরমেশন আলফার মান টান দেওয়া নেই, তখন তুমি কেসি কীভাবে বের করবা? মনে করো যে আমি তোমার দিলাম যে এটা এ বি, মনে করো যে 5, এখানে তো দিল কি, এখানে দিল মনে করো যে AB3 প্লাস মনে করো এখানে B2 দিলাম। এবার তুমি যখন এখানে লিখবা যে প্রাথমিক অবস্থা সাম্যাবস্থা বের করলা, মোট মূল সংখ্যা বের করলা, এখানে মোট সংখ্যা বের করলা, তখন তুমি কেসি যখন ইউজ করবা, তখন এখানে লিখবা কি AB3 এর ঘনমাত্রা ইন্টু B2 এর ঘনমাত্রা ডিভাইড বাকি এখানে কিন্তু AB5 এর ঘনমাত্রা। দেখো এখানে কিন্তু কোনো শখ নাই, আগেরটাই কিন্তু কোনো শখ ছিল না বলে পাওয়ার দিছিলাম না, শখ থাকলে কিন্তু সেটা পাওয়ার এখানে সূত্রে বসে দিব। এবারে ঘনমাত্রা বের করার সূত্র কী কে দেখো, এখানে আমি যদি বলি যে AB3 এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কী হবে, ওর মূল সংখ্যা ভাগ মোট আয়তন। এখন এখানে যে তুমি সাম্যাবস্থায় মূল সংখ্যা পাচ্ছ, ওই মূল সংখ্যা তুমি এখানে বসাই দিবা, যার মূল সংখ্যা তারা এখানে বসাই দিবা, আর মোট আয়তন তোমাকে একটা ঘনমাত্রার একটা মোট আয়তন দিতে হবে, যে মোট আয়তন এত, তাহলে এখানে সে মোট আয়তনটা ইউজ করবা। আবার যখন B2টা তোমার ঘনমাত্রা বের করতে বলবে, তখন সাম্যাবস্থায় B2 এর মূল সংখ্যা দেখবা কত হয়, তারপরে মোট আয়তন বসে দিবা। একইভাবে তোমার যদি AB5 এর ঘনমাত্রা বের করতে বলে, তাহলে সাম্যাবস্থার ঘনমাত্রা মোল দেখবা, এর আয়তন দেখবা, এখানে মানগুলো জাস্ট বসাবা, তাহলে এইখানে সে মানগুলো বসে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই ছিল তোমার কেপি কেসি। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ক্লিয়ার না হলে আমাকে বললো, আমি ক্লিয়ার করে দিব, আরও সমস্যা নেই।